খানিকটা সুস্থ, আর কি হসপিটাল থেকে বাড়িতে নিয়ে আসার মতো সুস্থ হয়েছেন। এখন থেকে তার যা ট্রিটমেন্ট হবার তা বাড়িতেই হবে। সকাল 7টা। জুবাইদা বেগম আর রাইসা বেগম সেই ভোর থেকে রান্নাঘরে ব্যস্ত, আর বাকি দুজন মাইমুনা বেগম ও রাফিয়া বেগম বাড়ির গোছগাছ হাত চালাচ্ছেন। মেরিন আর কেয়া বেগম মিলে টেবিল খাবার সাজাচ্ছেন। কেয়া বেগম সেদিন রোদের সঙ্গে দেখা করেই চলে গিয়েছিলেন নিজেদের বাসায়। এই তো কাল সন্ধ্যার দিকে আবারও এলেন কবির সাহেবের সঙ্গে দেখা করার জন্য। অন্যদিকে সাব্বির সাহেব সকাল সকাল গোসল সেরে একেবারে পরিপাটি হয়ে বসে আছেন। বড় ভাইকে আনতে যাবেন তিনি। শুধু তিনি নন, তাসিক সাহেব এবং তায়েব সাহেবও যে তৈরি হয়েছে যাবার জন্য। সাব্বির সাহেব গায়ে একখানা সফেদ রঙা পাতলা এমব্রয়ডারি পাঞ্জাবি জড়িয়েছেন। হাতে পড়েছেন গত বছর বড় ভাইয়ের দেওয়া ঘড়িটা। মানুষটা বেশ উৎফুল্লতার সাথে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। তখনই তায়েব সাহেব আর তাসিক সাহেব কি নিয়ে যেন কথা কাটাকাটি করবে। এদিকে আসতেই লাগলেন সাব্বির সাহেব শিকুজকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি নিয়ে এত কথা কাটাকাটি হচ্ছে? তাসিক সাহেব মেজো ভাইয়ের কথায় তার দিকে ছুটে এলেন। এরপর কেমন বাচ্চাদের মতো করে বিচার দেওয়ার সুরে বলতে লাগলেন, দেখো ভাইজান, সেজু ভাইজানকে কতবার করে বলছি একটু আতর মাখতে। এটা আমি কয়েকদিন আগে সিঙ্গাপুর থেকে এনে এসে, কিন্তু সে বারবার বলেই যাচ্ছে সে নাকি আতর লাগাবেই না। এটা কেমন কথা বলো তো? তাসিক সাহেবের কথা শেষ হওয়া মাত্র তায়েব সাহেব এগিয়ে এলেন মেজো ভাইজানের দিকে। তাকে এবার তিনিও বলতে লাগলেন, আচ্ছা ভাইজান, বলো তো, ও কি এখনো বাচ্চা? ওরে একটা কথা না বললে ও আরো বেশি করে সেটা করে। থেকে কোন আজগবি জিনিসপত্র এনে প্রতিবার আমার ওপর এক্সপেরিমেন্ট করে। এই যে গত মাসের কথাটাই ধরো না, ও নাকি ওর কোন বন্ধুকে দিয়ে কানাডা থেকে একটা পারফিউম আনিয়েছে। ও সেটা আমার কাছে নিয়ে এসে বলল, সেজো ভাইজান, একটা ভালো পারফিউম আনছি, একটু মেখে দেখো তো ঘ্রাণটা কেমন। আমিও ভোলা ভোলা মানুষ, ওর কথার ফাঁদে পড়ে মাখলাম গায়ে। ও আল্লাহ গো! এর পরের কথা আর কি বলবো ভাইজান। সেই পারফিউমের ঘ্রাণ এতটাই স্ট্রং ছিল যে আমি 2 দিন যাবৎ মাথা ব্যথায় ভুগেছি। দিনে 3 বার করে গোসল করে ও গা থেকে গন্ধ সরাতে পারেনি। এইবার বুঝো, ও এখন আবারও আসছে নতুন এক্সপেরিমেন্ট করতে। বলি, হায়, তুই নিজের গায়ে মাখ না ভাই, কেন শুধু শুধু আমাকে অসুস্থ করবার পায়তারা করছিস? এমন কথা সাব্বির সাহেব অন্যদিকে মুখ ঘুরিয়ে মুখ টিপে হাসতে লাগলেন। তখনই তাসিক সাহেব নাক মুখ কুচকে তায়েব সাহেবকে বলে বসেন, খালি আনস্মার্ট সাজার ঠান্ডা। বলি, তোমার কি আর কত বেশি বয়স হয়েছে? হ্যাঁ কি না? কই এখন একটু স্মার্ট হয়ে চলাফেরা করবা তা না? ধুর ধুর। এমন কথা সাব্বির সাহেব বুঝি আর নিজেকে আটকে রাখতে পারল না। তিনি ফিক করে হেসে ফেলেন তৎক্ষণাৎ। তায়েব সাহেব ছোট্ট ভাইয়ের দিকে সরু চোখে তাকিয়ে বলে ওঠেন, থাক ভাই, আমি আনস্মার্ট। 2 দিন পরে ছেলে মেয়ে বিয়ে করাবো। এই বয়সে এসে নতুন করে অত রং ঢং করতে পারবো না। তোরটা বরং তুই কর। এই বলে লোকটা তৎক্ষণাৎ জায়গা ত্যাগ করলেন। তাসিক সাহেবও খিলখিল করে হেসে ফেলেন ভাইয়ের কথায়। তিনিও দ্রুত কদমে পিছু পিছু গেলেন সেজো ভাইয়ের। অন্যদিকে সাব্বির সাহেব এতদিন পর ভাইগুলোর মুখে অমন প্রাণবন্ত হাসি দেখে স্বস্তি নিঃশ্বাস ফেললেন। যাক, অবশেষে আবারও এহসান বাড়িটা আগের মতো হলো। তবে অনেক এসে বসেছে খাবার টেবিলে। বাড়ির বড় ছোটরা বহু আগে এসে বসেছেন সেথায়। শুধুমাত্র রোদ্র বাদে। ছেলেটা বোধহয় এখনো তৈরি হচ্ছে। গতকাল রাতেও ছেলেটার অন্য একটা অপারেশন ছিল। বাড়িতে ফিরতে ফিরতেই তার রাত হয়েছে বেশ। এই তো রাত 3টে নাগাদ ফিরেছে সে। তাই আর কেউ তাকে ডাক দিয়ে ডিস্টার্ব করেনি। অনেক নিজের প্লেটে খাবার বাচ্ছে। এরই মধ্যে শিশির এসে বসে পড়ে তার পাশে। আর অমনি অনেকের হাত দুটো যেন থেমে গেল আপনা আপনি। ধুর, যতই সে এর কাছ থেকে দূরে থাকতে চায় ততই যেন মেয়েটা তার আশেপাশে বেশ ঘুরঘুর করে। অনেক নিজের মুখাব খানিকটা গম্ভীর করে ফের নিজের খাবারের দিকে মনোযোগ টানল। ওদিকে অরিনটাও এক হাতে চোখ ডলতে ডলতে হাজির। এখন তার হাত দুটোর অবস্থা আগের চাইতেও বেশ ভালো। তেমন একটা ব্যথাও নেই কোথাও। এই যে এখন নিজের টুকটাক কাজগুলো নিজেই ঢেকে করতে পারছে মেয়েটা। অরিন লম্বা একটা হামি টেনে অনেকের মুখোমুখি চেয়ারে বসলো। মেয়েটা টেবিলে বসতেই রাইসা বেগম নিচ থেকে মেয়েটার পাতে খাবার বেড়ে দিলেন। বলা বাহুল্য, রাফিয়া বেগম মেয়ের অমন উদ্ভট কর্মকাণ্ডের পর থেকে মেয়ের সঙ্গে সোজা মুখে কথা বলছেন না। যাও 2 একটা বলছেন, তাও ইনিয়ে বিনিয়ে। এটুক ভাবভাবে
প্রথম দিকে অরিনের কষ্ট লাগলেও পরবর্তীতে যেন সয়ে গিয়েছে তার। অরিন ধীরে ধীরে একটা রুটির খানিকটা অংশ ছিঁড়ে প্লেটের উপর পড়ে থাকা ডিম পোস্টটা দিয়ে বেশ আয়েশ করে খেতে লাগলো। এরই মধ্যে টেবিলে বসে কেয়া বেগম হাসি মুখে জুবাইদা বেগমের দিকে তাকালেন, খানিকটা গলা খাকারি দিয়ে বলে ওঠেন, জবা, একটা কথা বলবো বলবো ভাবছিলাম, কিন্তু কিভাবে যে বলি। এত ইতস্তত করছো কেন ভাবি? যা বলার নির্দ্বিধায় বলো। ভাবিকে এমন দুনুমুনু করতে দেখে মুচকি হাসলো জুবাইদা বেগম। তিনি কেয়া বেগমকে আশ্বাস দিয়ে বলে ওঠেন। এহেন আশ্বাস পেয়ে কেয়া বেগম বিজয়ী হাসলেন যেন। তিনি এক পলক আর চোখে স্বামীর দিকে তাকালেন, পরক্ষণে নিজের দৃষ্টি জুবাইদা বেগমের উপর ফেলে হাসি মুখে আদরের সুরে বললেন, বোন, তুই তো জানিস আমার রোদকে কতটা পছন্দ করি। তাছাড়া রোদ আর শিশিরও তো একে অপরকে অনেক আগে থেকে চেনে, তাই আমরা চাচ্ছিলাম। কি চাচ্ছিলে? কেয়া বেগমের কথা শেষ হবার পূর্বে ডাইনিং শোনা গেল রোজের গম্ভীর ভরাট কণ্ঠস্বর। সকলে এবার একযোগে তাকালেন রোজের পানে। দেখতে পেলেন রোজ কেমন ফ্রি কুচকে তাকিয়ে আছে কেয়া বেগমের পানে। ওদিকে বাড়ির সবার মনেই চলছে বিশাল আতঙ্ক। ইতিমধ্যেই সকলে বুঝে গিয়েছে কেয়া বেগমের কথার উদ্দেশ্য। এখন যদি ভুলক্রমে তিনি রোদ্রের সামনে এই কথা বলে বসেন, তখন ছেলেটা আবার কি না বলে বসে কে জানে। জুবাইদা বেগম জোর করে হাসার প্রয়াস করলেন একটুখানি। তিনি মাঝখান থেকে বলতে লাগলেন, ইয়ে মানে রোদ। জুবাইদা বেগমের পুরোটা শেষ করতে পারল না, তার আগে রোদ্র তাকে আঙুলের ইশারা থামিয়ে দিল। পরক্ষণে ছেলেটা তার ঝিলে ঢালা ঘিয়ে রঙের ট্রাউজারের পকেটে দু হাত গোজে দাঁড়ালো ভীষণ ভাব নিয়ে। শর্ট হাত আর টি শার্ট পরায় বাইসেপ গুলো কেমন ফুলে ফেপে উঠেছে। ছেলেটার কপাল ছেয়ে আছে তার অবাধ্য চুলগুলোয়। বুঝে যাচ্ছে সে বুঝি মাত্রই ঘুম ছেড়ে উঠে এসেছে। রৌদ্র খানিক সময় নিয়ে আবারও গম্ভীর কণ্ঠে বলল, বললে না যে কি চাচ্ছিলে তুমি মামুনি? কেয়া বেগম এবার উঠে দাঁড়ালেন। তিনি রৌদ্রের দিকে এগিয়ে আসতে আসতে ভীষণ আদুরে কণ্ঠে বলতে লাগলেন, আমি চাচ্ছিলাম তোর আর শিশিরের 4 হাত এক করতে। শুধু আমি না, তোর মামাও এবং শিশিরও। বাকিটা আর বলতে পারলেন না কেয়া বেগম। তার আগেই তার কথাগুলো গলাতেই আটকে গেল রৌদ্রের অগ্নি দৃষ্টি দেখে। কেয়া বেগম থমকালেন, হতবিহ্বলতায় 2 কদম পিছিয়ে গেলেন নিজ অজান্তেই। রৌদ্র তখন নিজের দৃঢ় চোয়ালটা শক্ত করে ফুটিয়ে তুলে তাতে তোপ চেপে বলতে লাগলো, আমি বিবাহিত, ঘরে বউ আছে আমার। আমার আগাগোড়া সবটাই একজনের জন্যই বরাদ্দ। তাকে ছাড়া অন্য কারো কথা তো স্বপ্নেও ভাবতে পারি না মামুনি। হুট করে এমন কথাগুলো কর্ণগোচর হওয়া মাত্রই যেন এক প্রকার বাজ পড়ল সকলের মাথায়। সাব্বির সাহেব তো হতবিহ্বলতায় খাবার চিবুতেই বলে গেলেন। তায়েব সাহেব চমকাননি, কেননা এর আগেও তিনি রোজের মুখে এমন কথা শুনেছেন একবার। তাসিক সাহেব গ্লাসে পানি ঢালছিলেন। রৌদ্রর অমন কথায় মানুষটা এতটাই অবাক হয়েছে যে কখন তার হাতের গ্লাসটায় পানি পুড়িয়ে গড়িয়ে পড়ছে নিজের দিকে, সেদিকেই কোনো খবর নেই তার। শিশিরের জন্য চোখ ফিটে যাচ্ছে কান্নায়। মেয়েটা ঠোঁটে ঠোঁট চেপে কান্না আটকানোর প্রয়াস চালাচ্ছে। এদিকে কেয়া বেগম খানিক সময় নিয়ে নিজের সবিত ফিরে পেলেন যেন। তিনি রোজের দিকে অবাক হয়ে তাকিয়ে বলতে লাগলেন, কি বলছিস রোদ? তুই বিয়ে করলি কবে? রৌদ্র এবার গা ছাড়া ভাব টেনে বলে হচ্ছে, 1.5 মাস হতে চললো। এবার যেন আরেক দফা চমকালেন সকলে। ওদিকে অনেক ছেলেটা কোনো দিকে তেমন পাতা না দিয়ে খাবার খেয়ে যাচ্ছে আপন মনে। রাফিয়া বেগম ছেলের অমন হাবভাবে ভ্রুকঞ্চন করে রইলেন। হয়তো একে একে 2 মিলাতে ব্যস্তই বিচক্ষণ নারী। কেয়া বেগম এবার খানিকটা ধরে আসা কণ্ঠে বলতে লাগলেন, কে সেই মেয়ে? রৌদ্র এবার ফিচেল হাসল। অরিনের দিকে তাকে থেকে গম্ভীর কণ্ঠে বলল, বউজান, স্ট্যান্ড আপ। এহেন কথা শোনা মাত্র আকাশ থেকে পড়লেন হামিদ পরিবার। শিশির তো চোখে মুখে অন্ধকার দেখছি কেন যেন। হয়তো রৌদ্রের বেলা কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে তার। অন্যদিকে অরিন নিজেকে গুটিয়ে নিয়েছে এক প্রকার। মেয়েটা চেয়ারের উপর হাত চেপে বসে আছে শক্ত হয়ে। রৌদ্র হয়তো মিনিট 2 অপেক্ষা করলো, এরপর সে কেমন খ্যাক করে বলতে লাগলো, এই বউজান, তুই উঠবি নাকি আমি উঠাবো? অজ্ঞতা এহেন কথায় তৎক্ষণাৎ বসা ছেড়ে দাঁড়িয়ে পড়ে অরিন। মেয়েটা বুঝি ভয়ে জ্বরসড়ো হয়ে যাবার মতো অবস্থা। সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সাব্বির সাহেব একের পর এক চমকে যান। এবার যেন রিয়াকশন দিতেই ভুলে গেছেন তিনি। তায়েব সাহেব চেয়ারে গা এলিয়ে বসলেন। চেয়ারে হাতলে হাত ঠেকিয়ে মুখের সামনে এনে ধরলেন হাতটা। মানুষটা এবার বোঝে
এনজয় করে দেখছেন সবটা। তাসিক সাহেব হাঁ হয়ে তাকিয়ে আছেন রৌদ্রের দিকে। মনে মনে ভীষণ আফসোস হচ্ছে লোকটার। ওই সে ওই দিন বড় ভাইয়ের সামনে এই ছেলেকে নিয়ে কত বড় বড় ডায়লগ দিয়েছিল, আর এই ছেলেটা কি করলো? তলে তলে এতটাই গিয়ে রৌদ্র এবার স্থান কাল ভুলে নিজের বলিষ্ঠ হাত দিয়ে অরিনের কোমর চেপে নিজের সঙ্গে এনে দাঁড় করালো। অতঃপর ভীষণ গম্ভীর কণ্ঠে বলতে লাগলো, দিস ইজ মাই গার্ল, নান আদার দেন মিসেস ইফতেখার এহসান রুদ্র। আমার জীবনের প্রথম এবং শেষ নারী, যাকে সেই শুরু থেকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে এসেছি। বাকি জীবনটাও সেভাবেই ভালোবেসে যাব। তা দেখলেন তো আমার বউজানকে। আশা করি আমার বউজানের সঙ্গে দেখা করতে পেরে আপনার ভীষণ ভালো লেগেছে। অজ্ঞতা এমন কথায় বসা ছেড়ে উঠে দাঁড়ায় সাব্বির সাহেব। লোকটার মুখাব দেখলে বোঝার জো নেই তিনি কি আদৌ রেগে আছেন, নাকি তিনি কেমন গম্ভীর মুখে বলেছেন। কি বলছো এসব রোদ? তুমি বিয়েটাই বা করলে কবে? আর বিয়ে করতে হলে তো অবশ্যই সাক্ষী লাগে। তোমার বিয়েতে সাক্ষী কে ছিল? রৌদ্র তখন ছুঁচ কামড়ে হাসে অনেকের দিকে তাকিয়ে বাম পিঠটা উঁচিয়ে তুলে খানিকটা। অনেক ইশারায় রৌদ্রকে না বলে যাচ্ছে, অথচ রৌদ্র কি আর শুনছে? সে বারণ সে হঠাৎই মৃদু হেসে অনেকের দিকে চোখ মেরে বলে হচ্ছে, ওই যে আমার সম্বন্ধী মশাই ছিল, তিনি আমার বিয়ের প্রধান সাক্ষী। কথাটা শেষ হতেই কয়েকজনের রক্ত চোখ একযোগে নিক্ষেপ হলো অনেকের দিকে। অনেক বেচার তৎক্ষণাৎ তাকে মুখে উঠে যায়। ছেলেটা বহু কষ্টে নিজেকে সামনে নিয়ে যেই না কিছু বলতে যাবে, তার আগে তার কর্ণঘুরে পৌঁছলো সাব্বির সাহেবের ধমক। অনেক বাবার এন বজ্রকঞ্চে খানিকটা কেঁপে উঠে বেচারা অনেক। ছেলেটার গালে এক্ষুনি খাবার নিয়ে আহামকের মতো বসে আছে। হতবিহলতায় খাবারটা যেন চিবুতেই ভুলে গেছে বেচারা। ফুট করে তার রোদ ভাই যে তার উপর দিয়ে এমন একটা ঝড়ই পাঠাবে তা হয়তো গুণা করেও আন্দাজ করতে পারেনি সে। অনেক গালের কোণে ঠেসে রাখা খাবারটা পানি দিয়ে গিলেই নিল। এই মুহূর্তে বেচারা যা অবস্থা, তাতে ধীরে স্বস্তি খাবারটা গিলবার প্রশ্নই ওঠে না। অনেক খানিকটা সময় নিয়ে নিজেকে সামলানোর প্রয়াস চালায়। এরই মধ্যে সাব্বির সাহেব আরেক দফা গর্জন তুলে বললেন, এই ছেলে, এই নিজেকে কি মনে করো তুমি? হ্যাঁ, কত বড় সাহস তোমার? আমার মেয়ের বিয়ে দিয়েছো, অথচ আমাকে জানানোর প্রয়োজনও মনে করলে না। এমন কথায় রোদ্রে ফিউ কুচকায়। অরিনকে নিজের সঙ্গে আগের ন্যায় দাঁড় করিয়ে রেখে গম্ভীর কণ্ঠে মুখে বলে ওঠে, বুঝলাম না, তুমি অ্যাকচুয়ালি এত রিয়াক্ট করছো কি নিয়ে? তোমাকে বিয়ের ব্যাপারটা জানানো হয়নি এই জন্য, নাকি আমাকে মেয়ের জামাই হিসেবে পছন্দ হয়নি তোমার, কোনটা? অজ্ঞতা এমন কথায় খানিকটা থতমত খেলেন সাব্বির সাহেব। মানুষের এলোমেলো দৃষ্টিতে আমতা আমতা করতে লাগলেন। হয়তো কথা গুছিয়ে উঠতে পারছেন না তিনি। অনেক এবার বসা ছেড়ে উঠে দাঁড়ায়। তারপর বাবার দিকে তাকিয়ে স্মিত হেসে বলে উঠছে, সরি আব্বু, এত বড় একটা বিষয় তোমাকে জানাইনি, এটা নিশ্চয়ই আমার ভুল হয়েছে। কিন্তু একটা কথা ভেবে দেখো তো, তোমরা কিংবা বাড়ির অন্য কাউকে এ বিষয় জানলে তোমরা কি ব্যাপারটা ভালো চোখে দেখতে অথবা হতে দিতে এই বিয়েটা? তাছাড়া ওই সময় আমার বোনের ভালোর জন্য যেটা আমার কাছে ঠিক মনে হয়েছে আমি সেটাই করেছি। এ নিয়ে যদি আমায় শাস্তি দিতে চাও তাহলে ফাইন, দাও, কিন্তু তবুও আমি বলবো এই কাজটা করে আমি মোটেও দুঃখিত নই। ছেলে যেমন সোজা সপ্তাহে কথার পিছিয়ে বলার মতো কথা আর কোনো শব্দ বা শক্ত বাক্য খুঁজেও পেলেন না সাব্বির সাহেব। তিনি গম্ভীর মুখে থাপ করে বসে পড়লেন চেয়ারে। এদিকে কেয়া বেগম রাগে অপমানে ফুটছেন রীতিমতন। তার সম্পূর্ণ জীবদ্দশা এই প্রথম এতটা অপমানিত হলেন তিনি, তাও আবার সেই ছেলের দ্বারা অপমানিত হলেন যাকে কিনা তিনি এতগুলো বছর নিজের ছেলের মতো দেখে এসেছেন। কেয়া বেগম একবার অগ্নিদৃষ্টি নিয়ে তাকালেন জুবাইদা বেগমের দিকে। জুবাইদা বেগম খানিকটা ভরকে গেলেন এহেন দৃষ্টি দেখে। মানুষটা তো নিজেও হতবাক হয়ে গিয়েছেন ছেলের অমন কথাবার্তা শুনে। তিনি হয়তো স্বপ্নেও আন্দাজ করতে পারেননি ব্যাপারটা। কেয়া বেগম রাগে ফুসফুস করতে লাগলেন। জুবাইদা বেগমের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে যে না কিছু বলতে যাবেন, তার আগে রৌদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, চোখ নিচে নামাও মামুনি, আমার মায়ের দিকে এভাবে তাকানোর অধিকার কারোর নেই। এমন কথায় কেয়া বেগম যেন ফুসে উঠল আরেকটু। তিনি এবার গজগজ করতে করতে বলে ওঠেন, ছি ছি রোদ, তোর কাছ থেকে অন্তত এইসব আশা করিনি আমি। শেষ পর্যন্ত তুই কি না নিজের হাঁটুর বয়সী একটা মেয়েকে বিয়ে করলি? এরূপ কথায় মুহূর্তে রৌদ্রের মুখের আদলে পরিবর্তন ঘটলো। ছেলেটার দৃঢ় চোয়ালখানা ফুটে উঠল শক্ত হয়ে। সে আগুন চোখে তাকায় কেয়া বেগমের দিকে কাটকাট কঞ্চে বলে, আমি হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করি নাকি মাথার বয়সী, তাতে আপনার কি? যেখানে আমার বউজানকে নিয়ে আমার কোনো সমস্যা হচ্ছে না, সেখানে আপনার এত ইচিং হচ্ছে কেন?
আপনি জাস্ট নিজের মেয়ের কথা ভাবুন। আমার বউজানকে নিয়ে ভাবার জন্য আমি রোদ এখনো বেঁচে আছি। কেয়া বেগম থামলেন না, রাগে বুঝি জ্ঞান শূন্যই হয়ে পড়লেন মানুষটা। হামিদ সাহেব স্ত্রীর মনের অবস্থা আন্দাজ করতে পেরে তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ালেন। মেয়ের হাত ধরে তাকে নিজের সঙ্গে দাঁড় করালেন, অতঃপর সকলের উদ্দেশ্যে মাথা নিচু করে বলতে লাগলেন, ক্ষমা করবেন, আসলে আমরা জানতাম না এত কিছু। জানলে অবশ্যই এমন উদ্ভট আচরণ করতাম না, এজন্য আমরা সত্যি দুঃখিত। লোকটার কথা শেষ হওয়ার সাথে সাথে সাব্বির সাহেব দ্রুত উঠে এলেন তার কাছে। হামিদ সাহেবের কাঁধে হাত রেখে অপরাধী সুরে বললেন, না ভাই, দোষটা শুধু আপনাদের না, আমাদেরও। আসলে দেখলেনই তো, আমরা নিজেরাও জানতাম না ওরা বিয়ে করে নিয়েছে। জানলে হয়তো। বাকিটা আর বলা হলো না সাব্বির সাহেবের। তার আগেই তাকে থামিয়ে দিয়ে হামিদ সাহেব বলতে লাগলেন, সমস্যা নাই ভাই, আমি বুঝেছি। সাব্বির সাহেব জোরপূর্বক হাসি টানলেন ঠোঁটের কোণে, অতঃপর আর চোখে শক্ত দৃষ্টিতে তাকালেন ছেলের দিকে। অনেক সেই দৃষ্টি দেখেও সুক্ষেপীন হয়ে বসল নিজ আসনে। বাপ্পা, ছেলেটার বুঝি আজ শ্বাস বেড়ে গিয়েছে কয়েক গুণ। ওদিকে এতক্ষণ যাবৎ নীরব দর্শকের ভূমিকায় ছিলেন তায়েব সাহেব এবং তস্টিক সাহেব। কতক্ষণ বাদে তায়েব সাহেব হালকা হেসে উঠে এলেন রোদ্রের কাছে, ছেলেটার কাঁধে হাত রেখে হালকা বাহাবাতাস সুরে বললেন, এই না হলে বাপের বেটা, সাব্বাস। এইটুকু বলেই তিনি রাফিয়া বেগমের দিকে দৃষ্টি তাক করলেন, তারপর ভাবির কাছে বায়না করে বলতে লাগলেন, বৌমনি, আজকে তোমার হাতের স্পেশাল মিষ্টিটা একটু বানিয়েও তো। এত বড় একটা সুখবর, সে কি আর মিষ্টি মুখ ছাড়া জমে বলো? আমি না হয় ফেরার পথে আরো কিছু মিষ্টি নিয়ে আসবো। বলেই তায়েব সাহেব তৎক্ষণাৎ প্রস্থান ঘটালেন ডাইনিং থেকে। অন্যদিকে দেবরের এমন কথায় রাফিয়া বেগম কোনোরূপ প্রতিক্রিয়া ছাড়াই গম্ভীর মুখে বসে রইলেন। তার তীক্ষ্ণ দৃষ্টি এখনো পাশাপাশি হয়ে দাঁড়িয়ে থাকা রৌদ্র আর অয়নের উপর নিবদ্ধ। কিছুক্ষণ পর তাসিক সাহেব জোরালো কদমে এগিয়ে আসেন রৌদ্রের কাছে। এসে কেমন অভিমান ভরে কণ্ঠে বলতে লাগলেন, একটু জানলে কি এমন হতো রে বাপ, অ্যাটলিস্ট তোর বিয়ের মিষ্টিটা তো খেতে পারতাম। ধুর ধুর, কিচ্ছু হলো না। মানুষটার এমন কথায় বলার ভঙ্গিতে না চাইতো মুচকে হাসলো রৌদ্র। সেটা খানিক এদিক ওদিক তাকে কণ্ঠ খাদ্যে নামিয়ে বলল, কে বললো হলো না? তুমি কত মিষ্টি খাবে শুধু একবার বলো, দরকার হয় পুরো মিষ্টির দোকানটাই এনে দিব তোমায়। তাসিক সাহেব গাল ভরে হাসলেন এবার। তিনি রোজের মাথায় আলতো করে হাত বুলিয়ে দিয়ে বললেন, সুখে থাক বেটা, তোর সকল মনের ইচ্ছাগুলো পূরণ হোক। রৌদ্র হাসলো একটুখানি। তাসিক সাহেব চলে গেলেন সেখান থেকে। সাব্বির সাহেবও আর দাঁড়িয়ে না থেকে পা বাড়লেন চলে যাওয়ার উদ্দেশ্যে। মানুষটা গম্ভীর হয়ে কোমরের পিঠে হাত রেখে যে না এক পা বাড়িয়েছে, অমনি তার পা দুটো থমকে যায় কেয়া বেগমের কর্কশ কথায়। বাড়ির ভেতর এমন ছেলে মেয়েদের একসঙ্গে রাখলে আরও কত কিছু হবে। এখন তো শুধু শুনলাম লুকিয়ে বিয়ে করেছে, না জানি লুকিয়ে লুকিয়ে আরও কত কি। বাকিটা শেষ করতে পারল না কেয়া বেগম। তার আগেই তার দিকে রণমূর্তি ধারণ করে এগিয়ে আসে রৌদ্র। মানুষটার মুখের সামনে আঙুল উঁচিয়ে হিংস্র কণ্ঠে বলতে লাগলো, খবরদার, আমার বউকে নিয়ে আরেকটা বাজে কথা ওই জিব্বায় আনলে খোদার কসম আমি ওই জিব্বা টেনে ছিঁড়ে ফেলবো। আমি ভুলে যাব আপনার মতো থার্ড ক্লাস মাইন্ডের মানুষ আমার পরিচিত। অজ্ঞতা এমন কথা থমকে গেলেন সকলে। কেয়া বেগম রৌদ্রের এমন হিংস্র গর্জনে বাকরুদ্ধ হয়ে পড়লেন। শিশিরটা ভয় কুকড়ে গেল বাবার সঙ্গে। এমনিতেই ওই রৌদ্রের হাতের মার খেয়ে ওই দিন কয়েকদিন সে দেদারসে অসুস্থতায় ভুগেছে মেয়েটা। তারপর থেকে রৌদ্রের এন শক্ত বাক্য শুনলে বুক কাঁপে তার। এদিকে রাফিয়া বেগম সহ বাকিরা উঠে পড়লেন বসা ছেড়ে। জুবাইদা বেগম একটা ঘৃণাভরা দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে নিজের ভাবির দিকে। এমন একটা বাজে কথা কিভাবে বললেন তিনি? এখন তো তাকে নিজের আত্মীয় বলে পরিচয় দিতে জুবাইদা বেগমের লজ্জায় মাথা কাটা যাচ্ছে। রাফিয়া বেগম শক্ত মুখে দাঁড়িয়ে আছেন, শত হলেও তিনি তো মা। নিজের সন্তানের ব্যাপারে এরূপ বাজে কথা কি আর সহজে সহ্য হয়? অন্যদিকে সাব্বির সাহেব কেয়া বেগমের প্রথম কথাটা যতটাই না রেগে গিয়েছেন, পরক্ষণেই ঠিক ততটাই শান্ত হলেন রৌদ্রের অমন কথা শুনে। মানুষটা মনে মনে ভীষণ গর্ববোধ করলেন রৌদ্রকে নিয়ে। কিছুক্ষণ বাদেই হামিদ সাহেব তৈরি করে ছুটে এলেন স্ত্রীর কাছে। স্ত্রীকে নিজের আড়লে দাঁড় করিয়ে তিনি বলতে লাগলেন, এভাবে বলতে হয় না রোদ, শত হলেও তিনি তোমার মামনি। রৌদ্র এবার শ্লেষাত হাসলো, হাত বাড়িয়ে নিজের ঘাড়ে মাসাজ করতে করতে বলল, আমার বউকে বাজে কথা বলা মানুষের সঙ্গে এর চেয়ে সুন্দর বিহেভ করা আমার দ্বারা সম্ভব না মামা। আপনি দয়া করে ওনাকে বোঝান।
আজকে একবার বলেছে, কিন্তু দ্বিতীয়বার যেন এই কথা স্বপ্নেও না ভাবে। কেননা আমি রৌদ্র এতটাও ভদ্র ছেলে নই যে কিনা নিজের বউ জানের অপমান সহ্য করে কাপুরুষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখবে। হামিদ সাহেব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন রুদ্রের দিকে। যদিও এই মুহূর্তে রুদ্র একেবারে সঠিক, তবুও তিনি নিজের বউয়ের পক্ষেই রইলেন। তিনি গম্ভীর মুখে নিজের স্ত্রীর হাত ধরে ডাইনিং থেকে সরে গেলেন আলগোছায়। অতঃপর স্ত্রীকে ড্রয়িং রুমে এসে বললেন, রেডি হও, চলে যাব আমরা। রুদ্র নিজের মুখভঙ্গি যথেষ্ট শক্ত রেখে দাঁড়িয়ে আছে। তার এক হাত এখনো অয়নের কোমর চেপে তাকে আগলে রেখেছে। কিয়ৎক্ষণ বাদেই ড্রয়িং রুম থেকে ভেসে আসে হামিদ সাহেবের দৃঢ় কণ্ঠ, শিশির, তাড়াতাড়ি এসো, আমরা রওনা হব। বাবার কথা কর্ণকুহরে পৌঁছানো মাত্র শিশির ধীর পায়ে ডাইনিং থেকে বের হওয়ার উদ্দেশ্যে হাঁটা ধরে। যেতে যেতে শক্ত চোখে তাকায় অরিনের দিকে। অরিন শিশিরের অমন দৃষ্টি দেখে নিজেকে খানিকটা গুটিয়ে নেয় রোদ্রের সঙ্গে। রোদ্র খেয়াল করলো বিষয়টা পরক্ষণে সে শিশিরের উদ্দেশ্যে শক্ত গলায় বলতে থাকে, এই, তুই চোখ নামা নিচে। আমি জানি আমার বউজান ভীষণ সুন্দর, কিন্তু তাই বলে তুই ওকে এইভাবে চোখ দিয়ে গিলে খাবি নাকি? তোর মতো মানুষ আমার বউজানের দিকে এভাবে তাকিয়ে থাকলে ওর গায়ে নজর লাগবে। সো কিপ ইউর আইজ রাউন্ড, আদারওয়াইজ বিশ্বাস কর, তোর ওই চোখ দুটো আমি এক্ষুনি উঁচিয়ে ফেলবো। এমন কথায় রোদ্রের দিকে ছলছল চোখে তাকায় শেষে। মেয়েটা হয়তো কিছু বলতে চাইলো, কিন্তু পারলো না কেন যেন। হয়তো গলা ধরে এসেছে তার। শিশিরের ছলছল চোখ জোড়ায় স্পষ্ট হারানোর চোখ। যেই হারানো জিনিসটা তার কবু ছিলই না, সে তো এতদিন এক মরিচিকার পেছনে ছুটেছে মাত্র। তার মস্তিষ্ক তাকে ক্ষণে ক্ষণে সতর্ক করলেও তার অবচেতন মনটা যেন তা মানতে নাড়াচ্ছিল। বারে বারে সে ভেবেছিল এবার হয়তো রৌদ্র তার ভালোবাসাটা একটু হলেও বুঝবে, কিন্তু তাকে হলো। রৌদ্র সে যে শুরু থেকেই তার বউজানের মায়ায় নিজেকে আবদ্ধ করে রেখেছে, যেই মায়ার অদৃশ্য বাঁধন থেকে আমরণ বেরোবে না ছেলেটা। শিশিরের চোখ ফেটে অশ্রু ঝরছে। মেয়েটা ড্রয়িং রুমে আসতে খানিকটা হেলে দুলে পড়তে নিলে হামিদ সাহেব এসে তৎক্ষণাৎ মেয়েকে নিজের সঙ্গে আগলে নেন। মেয়েটাকে নিজের বাহু ডোরে শক্ত করে চেপে ধরে এগিয়ে যান বাইরের দিকে। এক মুহূর্তে হামিদ সাহেবের বুকটা বুঝে চিৎকার দিয়ে কাঁদছে মেয়ের জন্য। হতেই পারে তার মেয়ে ইতিমধ্যে রৌদ্রের জন্য নাছরবান্ধা আচরণ করেছে বেশ কয়েকবার, কিন্তু একটা বিষয় তো তিনি কখনোই অবহেলা করতে পারেন না, সেটা হলো রৌদ্রের প্রতি তার মেয়ের তীব্র ভালোবাসা, যেটা কিনা আজকে থেকে নয়, সে ছোট্টবেলা থেকে। বাবা হিসেবে কি করে নিজের এই কষ্টকে লাঘব করবেন তিনি? হামিদ সাহেব মেয়েকে ধীরে সুস্থে গাড়িতে বসালেন। মেয়ের এক পাশে বসালেন কেয়া বেগম, অন্য পাশে হামিদ সাহেব। অতঃপর গাড়ি চলতে শুরু করলো। গাড়িটা কিছুটা পথ পেরোতে হঠাৎ করে চিৎকার দিয়ে হাউমাউ করে কাঁদতে শুরু করে শিশির। হামিদ সাহেব মোটেও চমকালেন না। তিনি আলগোছে মেয়েকে নিজের বুকে চেপে ধরলেন। অতঃপর মেয়ের প্রতিটি চিৎকার নিঃশব্দে চোখের অশ্রু ফেলতে লাগলেন। অন্যদিকে কেয়া বেগম একেবারে নিচুপ, মেয়েটার দিকে তাকাচ্ছে না কেন জানো। তার চোখ দুটি গাড়ির জানালার কাজ করিয়ে বাইরের দিকে নিবদ্ধ। আশ্চর্য, মানুষটা নির্বিকারে ভাবে বসে থাকলেও তার চোখ বেয়ে যেন চুপচুপ করে গড়িয়ে পড়ছে অশ্রুকণা। হয়তো মেয়ের এহেন করুণ অবস্থা নিজেকে সর্বাত্মক শক্ত রাখার প্রয়াস চালাচ্ছেন তিনি। কিন্তু বেমান চোখ দুটো সেই কথা মানলে তো তারা কেমন নিজ উদ্যোগে গড়িয়ে পড়ছে আপন মনে। শিশির বুক ফাটিয়ে কাঁদছে। ভাব এমন, মেয়েটা বুঝি শেষবারের মতো রৌদ্রকে মনে করে নিজের অব্যক্ত অনুরাগগুলো বের করে আপন ধারায়। এই পৃথিবীতে একতরফা ভালোবাসা যে একটা অভিশাপ, এই ছোট্ট কথাটা কেন বুঝলো না মেয়েটা? কেন যেচে পড়ে এত বড় অভিশাপে নিজেকে লেপটে নিল সযত্নে? রৌদ্র তো কোনোদিনও তার ছিলই না, তবু কেন পরের জিনিসের প্রতি এতটা লোভ জন্মানো তার? কেন নিজেকে এভাবে আত্মসম্মানহীন বানিয়ে ফেললো মেয়েটা? সকালে গড়িয়ে দুপুর নেমেছে। এহসান বাড়ির 3 ভাই প্রায় 8 ঘন্টা আগে এসে পৌঁছেছে হাসপাতালে। এসেছে পর থেকে কবির সাহেব কেবিনে সাধারণভাবে বসে। চারজনের সে কি আচ্ছা বহুদিন পর ভাইকে এরকম সুস্থ পেল কিনা, তাই বুঝি বাকিদের অবস্থাও হাতে ছাদ পাওয়ার মতন। সাব্বির সাহেব তো মাঝে মধ্যে কথা বলার ফাঁকে ফাঁকে চুপচাপ একদৃষ্টিতে তাকিয়ে থাকেন বড় ভাইয়ের মুখের দিকে। এই কদিনের পরিপূর্ণ যত্নে কবির সাহেবের মুখে কেমন একটা জলুস ফিরে পেয়েছেন যেন। এই তো এখন বাড়িতে নিয়ে গেলে বোধ হয় 16 কলেই পূর্ণ হবে। কবির সাহেব ধীর কণ্ঠে কথা বলছেন ভাইদের সঙ্গে। এখন অবশ্য টুকটাক ভারী কথা বলতে পারেন তিনি। তাছাড়া
মানুষটা যা শক্ত প্রকৃতির, তিনি সুস্থ না হলে কি হবে শুনি? কবির সাহেবদের কথার মাঝপথে রৌদ্র এসে হাজির হলো কেবিনে। তার সঙ্গে এসেছে আরও দুজন নার্স। রৌদ্র ইশারা নার্সদের কি যেন একটা করতে বললো, অমনি নার্স দুজন হালকা মাথা নাড়িয়ে কাজে লেগে পড়লো। একজন গিয়ে কবির সাহেবের প্রেশার, হার্টবিট, জ্বর ইত্যাদি চেক করতে লাগলো। অন্যজন রোগীর কাটা জায়গাটা ড্রেসিং করে পরিদর্শনে ব্যস্ত হয়ে পড়ল। নার্সটি কবির সাহেবের বুকের কাছে ড্রেসিংটা আলতো হাতে খুলে নিল। পরক্ষণেই রৌদ্র এগিয়ে এসে চেক করলো বুকের কাছে সেলাইয়ের জায়গাটা ফোলা কিংবা ইনফেকশন হয়েছে কিনা। রৌদ্র সতর্ক চোখে একবার পরখ করে দেখলো পুরো ক্ষত স্থানটা। না, আলহামদুলিল্লাহ, তেমন কোনো সমস্যা নেই। তাই রৌদ্র নার্সকে গম্ভীর মুখে বলল, নতুন করে ড্রেসিং করে নিন। নার্সও বাধ্যদের ন্যায় মাথা নাড়িয়ে কাজে লেগে পড়লো। অতঃপর ধীরে সুস্থে কবির সাহেবের ক্ষতস্থান নতুন করে ড্রেসিং করে দিতে লাগলো। রৌদ্র এবার বাবার রিপোর্টটা চেক করতে শুরু করে। সেটায় স্পষ্ট গোটা গোটা অক্ষরে লেখা আছে তারই দেওয়া ওষুধের নাম, ডায়েট চার্ট, এমনকি ফলো আপের তারিখ। রৌদ্র রিপোর্টটা চোখ বুলানো শেষে বাবার দিকে তাকায় সরু চোখে, গম্ভীর কণ্ঠে বলেছে, তোমার কোথাও কষ্ট হচ্ছে? কবির সাহেব ডানে বামে মাথা নাড়লেন। রৌদ্র ফের জিজ্ঞেস করলো, কথা বলতে অসুবিধা হচ্ছে? কবির সাহেব এবারও মাথা নাড়লেন, বললেন। রৌদ্র থামলো, এবার বাবার কাছে এসে দাঁড়ালো আলগোছে। অতঃপর ক্ষুদ্র এক নিঃশ্বাস ফেলে বলে ওঠে, দেন ইউ আর অল সেট টু গো হোম নাও। সদ্য গোসল ছেড়ে একটা ঘিয়ে রঙের মোটা পাড়ে শাড়ি গায়ে জড়িয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলেন জুবাইদা বেগম। স্বামীর পছন্দসই খাবার দাবার রেঁধে মাত্রই ফ্রি হলেন তিনি। এবার শুধু রোদের বাবার আসার পালা। জুবাইদা বেগম তোয়ালে হাতে ড্রেসিং টেবিলের সামনে এসে বসলেন। মাথার চুলগুলো ভেজা আলতো করে তোয়ালে দিয়ে মুছতে মুছতে ভাবতে লাগলেন স্বামীর কথা। সেই কবে থেকে মানুষটাকে দু চোখ ভরে দেখতে পারেননি তিনি। স্বামীর কথা ভাবতে ভাবতে চোখ দুটো অশ্রুতে এসে ভিড় জমালো তার। জুবাইদা বেগম ভেজা চোখে হাসলেন একটুখানি। অতঃপর গায়ের শাড়িটাকে আরেকটু টেনে টুনে ছুট লাগালেন ঘরে বাইরে। এদিকে রাফিয়া বেগম মনমরা হয়ে কাজ করছেন। কি নিয়ে মানুষটা মনে এত দুঃখ তা যেন বোঝায় বড় দায়। জুবাইদা বেগম রান্নাঘরে এসে খানিকটা উকি দিলেন, দেখতে পেলেন তার প্রাণপ্রিয় বান্ধবী কেমন মনমরা হয়ে কাজ করছেন। তিনি হালকা হেসে রাফিয়া বেগমের পেছনে এসে দাঁড়ালেন। অতঃপর আলতো করে মানুষটার কাঁধে হাত রাখতে চমকে উঠলেন রাফিয়া বেগম। রাফিয়া বেগম তৎক্ষণাৎ হকচকিয়ে পেছনে তাকালেন। অতঃপর চোখের সামনে জুবাইদা বেগমকে দেখতে পেয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে বললেন, তুই? জুবাইদা বেগম হাসলেন একটুখানি। দু হাত দিয়ে রাফিয়া বেগমকে পাশ দিয়ে জড়িয়ে ধরে তার কাঁধে মুখ রাখলেন, বললেন, কি নিয়ে এত মন খারাপ তোর? কই না তো। তাহলে এভাবে চুপচাপ দাঁড়িয়ে আছিস যে? রাফিয়া বেগম এবার খানিকটা দীর্ঘশ্বাস ফেললেন। তা দেখে জুবাইদা বেগম খানিকটা শিকুচকে জিজ্ঞেস করে বসেন, আচ্ছা, আমায় বেআইন হিসাবে পেয়ে কি খুশি হোসনি তুই? এন কথা তৎক্ষণাৎ নড়ে চড়ে দাঁড়ালেন রাফিয়া বেগম। জুবাইদা বেগমকে শুধরে দিয়ে খানিকটা জোর গলায় বললেন, ধুর, কি বলছিস এসব? এই আমায় চিনলি তুই? জুবাইদা বেগম আগের না মুখভঙ্গি রেখে বলতে লাগলেন, তাহলে মুখ গোমরা করে রেখেছিস কেন? রাফিয়া বেগম আর লুকিয়ে রাখতে পারলেন না কিছু। তিনি এবার উদাস মনে বলতে লাগলেন, এমনিতেই বাড়িতে কত শত ঝামেলা হচ্ছে, তার ওপর আজকের ঘটনা। ভাবতে পারছিস জবা, একবার যদি ভাইজানের কানে কথাটা যেতে পারে তাহলে ঠিক কি কি হতে পারে। এরূপ কথা জুবাইদা বেগম ও খানিকটা চিন্তা করলেন। ঠিকই তো, কথাগুলো তো সত্যি তার স্বামীর কানে যায়, তাহলে আবারও না যেন কোন প্রলয় ঘটে। জুবাইদা বেগম একটু পরপর এসে সদর দরজার সামনে উকি চোখে দিচ্ছেন। মনটা তার বড্ড উসকুস করছে, কখন যেন মানুষটা এসে পৌঁছাবে কে জানে। এ নিয়ে 7 বার এসে উকি দিয়ে গেলেন তিনি। জুবাইদা বেগম অপেক্ষা করতে করতে এবার বিরক্ত হলেন বুঝি। তিনি বিরক্ত হয়ে গিয়ে বসলেন ড্রয়িং রুমে সোফা। অতঃপর বসে বসে গুনতে লাগলেন অপেক্ষায় প্রহর। প্রায় মিনিট 10 পর বাড়ির সামনে এসে হর্ন বাজলো গাড়ি। জুবাইদা বেগম তৎক্ষণাৎ বসা ছেড়ে উঠে দাঁড়ালেন, দ্রুত কদমে এগিয়ে গেলেন দরজার সামনে। অধীর আগ্রহে তাকিয়ে রইলেন গাড়িটার দিকে। কিয়ৎক্ষণ বাদে কালো ছকছকে গাড়িটার থেকে ধীরে সুস্থে বেরিয়ে আসেন সাব্বির সাহেব। তারপর তিনি হাত বাড়িয়ে দিলেন বড় ভাইয়ের দিকে। কবির সাহেব আলতো হেসে শক্ত করে চেপে ধরলেন ভাইয়ের হাত। অতঃপর ভাইয়ের হাতে ভর দিয়ে বেরিয়ে এলেন তিনি। কবির সাহেব গাড়ি থেকে নেমে কিছুক্ষণ অনিমেষ
চোখে তাকিয়ে রইলেন নিজের বাড়িটার দিকে। পরক্ষণেই মানুষটার কি হলো কে জানে, চোখ দুটো তার কেমন ছলছল করে এলো আপনা আপনি। হয়তো তিনি ভেবেছিলেন এই বাড়িতে আবারও বোধহয় ফিরে আসা হবে না। আর তার কবির সাহেবকে দৌড়ে দৌড়ে নিয়ে আসা হলো বাড়ির ভেতর। জুবাইদা বেগম এতক্ষণ সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকলো, এখন কেমন ছুটে পালালেন সেখান থেকে। হয়তো স্বামীর চোখে চোখ রাখার ভয়ে চলে গিয়েছেন তিনি। কবির সাহেব একে একে সকলের সঙ্গে কথা বললেন। কথা বলার ফাঁকে ফাঁকে একবার এদিক ওদিক তাকিয়ে কাকে যেন খুঁজতে লাগলেন। কিছুক্ষণ পর সাব্বির সাহেব এগিয়ে এসে বলেন, ভাইজান এখন রুমে গিয়ে কিছুটা রেস্ট নাও।